আজ আপনাদেরকে ইতিহাসের এমন একটি জায়গায় নিয়ে যাব যা চীনের রাজধানী বেইজিংয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত। জায়গাটির নাম ফরবিডেন সিটি, নিষিদ্ধ শহর বা চীনের নিষিদ্ধ শহর। এই জায়গাটির অন্য নাম প্যালেস মিউজিয়াম বা রাজপ্রাসাদের মিউজিয়াম। চীনের রাজধানী বেইজিংয়ে এই একটি বিশাল কমপ্লেক্স, যা মিং এবং কিউং রাজবংশের 24 জন এম্পায়ার এই প্রাসাদে বসবাস করতেন। আমি ভোরে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে এই ফরবিডেন সিটি বা প্যালেস মিউজিয়ামটি দেখার জন্য বের হয়ে পড়ি। আমার হোটেলের খুবই কাছে, সুতরাং আমি আগের থেকেই ফরবিডেন সিটিতে যাওয়ার জন্য আমি আমার পাসপোর্টের মাধ্যমে টিকিট কিনে রাখি এবং আপনাদেরকে জেনে রাখি। ওখানে যেতে হলে আপনাকে আগেই টিকিট কিনে নিতে হবে এবং টিকিটের কস্ট $35। ওখানে যাওয়ার পরে আপনাকে পাসপোর্ট দেখালে পরেই পাসপোর্টের নাম্বারটাই টিকিট নাম্বারের মতো চলে আসে এবং আপনাদেরকে ভিতরে যেতে দেবে। তো এভাবেই ওখানে যেতে হবে। যাক, আমি সকালবেলা গিয়েই প্রাসাদের ভিতরে ঢুকে পড়ি। আমি আসলে ঢোকার পরেই আমি কিছুটা দিক বিদিক হারাই পড়ি যে আমি কোন দিক থেকে কোথায় যাব। শুধু প্রাসাদ, একের ভিতরে এক প্রাসাদ। যাক, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এর অবস্থানটা একেবারে আমার হোটেলের থেকে খুব কাছে এবং তিয়েনমেন স্কোয়ার, সেই ঐতিহাসিক তিয়েনমেন স্কোয়ারের জাস্ট পিছনে। কমপ্লেক্সটিও আমি তিয়েনমেন স্কোয়ার কমপ্লেক্সটিও আমার মনে হয় আগে এই ফরবিডেন সিটির অংশ ছিলেন। এই প্রাসাদটি বিশ্বের অন্যতম একটি প্রাসাদ, যেখানে 10,000-এরও বেশি কক্ষ রয়েছে, আপনারা চিন্তা করতে পারেন, এবং 1000টি প্যালেস রয়েছে। এর অবস্থা যদি আপনি কল্পনা করেন তাহলে সে নিজেই হিমসেলফ একটি শহর, এবং অবস্থাও তাই। এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা পুরোটাই নিজেরাই একটি শহর, এবং এখানে ওইভাবে তৈরি করা হয়েছিল তখনকার সময় রাজাদের জন্য। এবং আপনারা জানলে অবাক হবেন যে 500 বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর শাসকের জায়গা, যেখানে তারা বাস করতেন। 24 জন চীনা সম্রাট এখানে বাস করতেন, কিন্তু তাদের প্রজারা কখনোই এখানে আসতে পারতেন না। সেই জন্য একে বলা হতো ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী। আমি আস্তে আস্তে সেই ফরবিডেন সিটিতে প্রবেশ করলাম এবং পৃথিবীর সবচেয়ে সেই গোপনীয় স্থানগুলোর মধ্যে একটি আমি ঘুরে ঘুরে দেখলাম। যেহেতু এখন আমাদের জন্য বা দর্শনার্থীর জন্য এই ফরবিডেন সিটি উন্মুক্ত, সুতরাং আমাদেরকে এখন ঢুকতে আমাদের তো আর কোনো অসুবিধা নাই, কারণ এটা ওপেন সিটি, এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। আপনাদেরকে জানাই, প্রতি বছর এখানে 80 লক্ষের উপর দর্শনার্থী এখানে আসেন। চিন্তা করতে পারেন, 80 লক্ষের উপরে দর্শনার্থী প্রতি বছর এই ফরবিডেন সিটি দেখতে আসেন। কিন্তু আমরা এই সিটির ভিতরের সামান্য অংশই দেখতে পেয়েছিলাম, কারণ মোস্ট অফ দ্য রুমে আমরা যেতে পারিনি, কারণ ওইগুলো একদম ক্লোজ। শুধু আপনাদেরকে আমাদের ভিজিটরদের জন্য সামান্য অংশ উন্মুক্ত, কিন্তু সেটাই আমাকে দেখতে পুরো একদিন সময় লাগছে। আপনাকে এটা বলার মতো কোনো অভিজ্ঞতা আমার নেই। এখন আপনি একটু ইতিহাসে আসি। সেই 1407 থেকে 1420, অর্থাৎ 13 এবং 14 বছরের মধ্যে, প্রায় 14 বছর অ্যাকচুয়ালি, এই 14 বছর
প্রায় 10 লক্ষ শ্রমিক, ভারী শ্রমিক যেটাকে বলা হয়, এবং 1 লক্ষ দক্ষ কারিগর সুচারুভাবে এই ফরবিডেন সিটি কাজ সম্পন্ন করেন। বর্তমানে চীনের এখনও টিকে থাকা বৃহত্তম প্যালেস চত্বর এটি। এই প্রাসাদটি এতই বড় যে একে দেবতারও বাসস্থান বলা হয়। চীনা সম্রাটরা শুধু একজন শাসকই ছিলেন না, ছিলেন তার চেয়েও বড় কিছু, দেবতুল্য বা স্বর্গপুত্র। আর এই স্বর্গপুত্রের জন্যই সূর্যোদয় হতো, ফসল ফলতো, প্রাচীন চীনাদের এই বিশ্বাস। এবং তাদের বিশ্বাস করত এই প্রাসাদটি তাই স্বর্গের কেন্দ্র, এবং সেই নিষিদ্ধ শহর ফরবিডেন সিটি ছিল পৃথিবীর কেন্দ্র। এবং প্রাচীন চীনাদের কাছে ছিল এটা পৃথিবীর নাভি। পনেরোশো শতকে যখন মঙ্গল আর্মি অগ্রসর হতে থাকে এবং মহাপ্রাচীর অর্থাৎ গ্রেট ওয়াল ভেঙে ফেলার হুমকি দেয়, তখন বেইজিংয়ের রাজা নতুন রাজধানী স্থাপন করার জন্য চিন্তা করেন, এবং যা একটি বিশাল কর্মযজ্ঞ ছিল। কাজটি শেষ হতে লক্ষ লক্ষ মানুষ সর্বকালের এই সেরা শহর বেইজিংয়ে চলে আসেন, এবং চীনের রাজা, তখন চীনের দ্বিতীয় রাজা জুডি, এবং চীনের মহাপ্রাচীর তখন সম্প্রসারণ করছিলেন মঙ্গল আর্মির অগ্রসর রুখতে। সেই চীনের রাজা জুডি তখন কুবলাই খানের যে পুরানো প্রাসাদটি তখন সে ভেঙে ফেলার জন্য চিন্তা করেন, এবং সেই চেঙ্গিস খানের 100 বছরের সেই পুরো বিরাট প্রাসাদটি তখন রাজা ভেঙে ফেলেন, কারণ তার এটা ভাল লাগতেছিলেন না, যেটা ইতিহাস থেকে জানা যায়। এবং প্রাসাদটি ভেঙে ফেলার পরে তার যে রাবেলসগুলি সেখানে ফেলানো হয়েছে, সেটা একটা বিরাট পাহাড় তৈরি হয়েছে সেখানে। আমিও সেই পাহাড়টি দেখেছি, এবং কথিত সেই পাহাড়টি আপনি যখন শেষ হয়ে যাবে আপনার দেখা, আপনার যখন পরীক্ষার পরে আপনি শেষ রাস্তা ক্রস করবেন, তো রাস্তার উপরে যে পাহাড়টা দেখা যায় সেটাই হলো এই কুবলাই খানের যে বিরাট আপনার প্যালেস ভাঙার পরে সেই রাবেলস, সেই পাহাড়। এবং সেই প্যালেসের যে অংশগুলি পরিষ্কার করার পরে এখানেই তৈরি করেন সেই ফরবিডেন সিটি বা প্যালেস মিউজিয়াম, যেটা বর্তমান নাম। এবং এই ডাইনেস্টির এই প্রাসাদ তৈরি করতে প্রায় 14 বছর সময় লেগেছিল, এবং প্যালেস তৈরি করার পরে চীনারা দলে দলে এসে এই বেইজিংয়ে তখন নগরায়ন শুরু করেন, এবং কাজ শেষ হওয়ার পরে এখানে 1000টি ভবন অর্থাৎ 1000টি প্যালেস এবং তার 10,000-এরও বেশি রুম। কল্পনা করতে পারেন, প্যালেসের ভিতরে প্যালেস, রুমের ভিতরে রুম, সে এক দেখা হনে চক্ষু মেলিয়া আমি বলতে পারছি না। এবং চারিদিকে সেই ফরবিডেন সিটির উচ্চ প্রাচীর এবং লাল কালারের উচ্চ প্রাচীর এবং প্রশস্ত পরিখা, এবং এই আপনার এই ফরবিডেন সিটিকে বা প্যালেস মিউজিয়ামকে বাকি শহরের অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল।
দেখেন জনসমুদ্র প্রায় কিভাবে তারা 500 আসছে। বছরের বেশি সময় 500 বছরের বেশি সময় ধরে এই প্রচুর এই এটা বোধহয় ওই বিখ্যাত ছিল। ওদের বাগান বাড়ি ছিল, এবং আপনারা জানলে মিং ডাইনেস্টির বাগান বাড়ি ছিল এটা বোধহয়। 55টি বাকিংহাম প্লেস অথবা 100টিরও shit! বেশি ফুটবল মাঠের সমান এই প্যালেস মিউজিয়াম বা ফর ডিটেলস আপনার ওরে বাপরে, আমি কোথায় যাব তাও জানি না। কত বড় ফরবিডেন সিটি, ফরবিডেন সিটি, মিং ডাইনেস্টি ফরবিডেন সিটি, 10,000টি রোড, 55টি সেই বাকিংহাম 1400 অথবা 100টি অর্থাৎ ফুটবল মাঠের সমান 1200 বছর আগে 2026 তখন অর্থাৎ পঞ্চদশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত তাদের সমস্ত কিছু এই- তারা এই প্রিজার্ভ করছেন। জায়গাটা ছিল হাব অফ দ্য চাইনিজ এম্পায়ার এবং চীনা সাম্রাজ্যের কেন্দ্র, দেখেন আমি আপনাদেরকে অর্থাৎ তাদের এখন সভ্যতার বাগান প্রাণ। বাড়িতে নিয়ে আসছেন। এই যে তারা এইটা তাদের এবং এই ফরবিডেন সিটির এই ছিল অঞ্চলে তো বেইজিংয়ে প্রাচীন ঘেরা দেখা শহরের যায়। গভীরে, প্রাচীন ঘেরা শহরের গভীরে আরেকটি শহরের মধ্যে আরেকটি শহর, ওকে বলা হয় ইম্পিরিয়াল সিটি, অর্থাৎ ফরবিডেন সিটি, একটির ভিতরে আরেকটি। এর মধ্যে কয়েকটি শহরে অর্থাৎ কয়েকটি জায়গায় একেবারে প্রবেশ নিষিদ্ধ ছিল পিছনের দিকে যাচ্ছি আমি। এবং এই যদি প্রবেশ করত তাহলে তার মৃত্যু পর্যন্ত হতো। এই জন্য তাকে নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি বলা হতো। আমার এটা জানি না এটা একটা কি দিন সময় ওরা লাগছে ওদের। এই ঘুরে ঘুরে এখানে আরো এই একটা আছে। প্যালেস মিউজিয়াম বা ফরবিডেন সিটিকে দেখতে। আমি মাঝে মধ্যে তালগোল প্যাকেজ তালগোল ওদের পাকে ডাইনেস্টির ফেলছিলাম। সময় এগুলো কি দেখছি, কোথায় যাচ্ছি, কি করবো বুঝতেই পারছিলাম না, আমি একা। তো আমি টিলা টিলা দেখা 99% চাইনিজরা তো ইংরেজি বোঝে না। আমি একা একা হাঁটছি, দোলা দেখেন দোলা বাগান খাচ্ছি। বাড়ির আমি অবস্থাটা এই যে। এখানে কোনো খাবারের ব্যবস্থা নেই। এটাকে- আপনাকে যদি কিছু খাবার নিয়ে যান তাহলে ওখানে বসে খেতে পারবেন, কিন্তু ওখানে ওর ভিতরে কোনো রকম কোনো রেস্টুরেন্ট নাই যে আপনি কিছু কিনে খাবেন। সিংহের কারুকার্যের একদম মতো মনে হয়, যখন বেরিয়ে আসবেন কিন্তু সেখানে সিংহ না একদম বা রেস্টুরেন্ট আপনাকে সেরকম আবার আসো আসো এখানে খাও, অর্থাৎ সেখানে একদম তার মতো কয়েকশো আবরণটা restaurant সিংহের মতো মনে হয়। দাঁড়িয়ে আছে ওয়ান বাই ওয়ান। সুতরাং আপনাকে ওখান থেকে বেরোয় আপনাকে পুরো দেখার পরে বেরিয়ে আসলে পরেই আপনি খাবার রেস্টুরেন্ট পাবেন। আপনিও ঠিক একইভাবে এখানে রাজারা রান্না করতো, ওদের কুকিং এরিয়া নাকি এটা। এই মিং ফরবিডেন সিটি ডাইনেস্টির আমার কাছে যেটা মনে হয়েছে, এই প্যালেসগুলো দুটি অংশে বিভক্ত ছিল, একটি বাইরের অংশ এবং একটি ভিতরের অংশ, এবং এটা একটা ওপেন, প্রত্যেকটা জিনিস ছিল, প্রত্যেকটা বা প্যালেস ছিল একদম আমার কাছে ওপেন মনে হয়। কিন্তু ভিতরের রুম কিন্তু আপনার কোনো রুমেই আপনি যেতে পারবেন না। এর ভিতরে কী আছে আপনার দেখার কোনো দেখাই যায় না। বাট কয়েকটা রুমের আমি দেখছি যে তালা মারা এবং দরজা যেভাবে দেখা যায়, এবং আমি দেখছি সেখানে অনেক কারুকার্য সম্বলিত অনেক জিনিসপত্র রাখা। এ পর্যন্ত আর কিছু আমি এখানে দেখা যায় না। প্রায় মানুষের হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, এখন এর তো কোনো শেষ নাই। সেখান থেকে 500 কিলোমিটার দূরে এক ধরনের গাছ, আমি তো গভীর 8টার সময় এখানে আসছি, জঙ্গল, নাম হচ্ছে 8টার সময় হাঁটা শুরু করছি, দেখতেছি আর হাঁটছি, নামু নামক গাছ এর কোনো শেষ নাই। সিটি তৈরি করা হয়েছিল এবং সেই 500 কিলোমিটার দূরে থেকে সেই বিরাট বিরাট কাঠ নদী কেটে ভাসিয়ে এখানে নিয়ে আসতো। এবং এবং আপনাদেরকে আবারও বলছি যে 10 লক্ষ শ্রমিক এবং 1 লক্ষ প্রফেশনাল পিপল দিয়ে মিউজিয়াম অফ প্যালেস অর ফরবিডেন সিটি। যেখানেই আমি গেছি এই ফরবিডেন সিটি, সেখানেই আমি দেখতে পাচ্ছিলাম শেষ করলাম আমি। ড্রাগনের সাপ। দেখতে আপনার এটা আমার যে কোনো প্রায় একটা জিনিস দেখবেন, সে 3 দরজা হোক, ঘন্টা লাগছে আপনার এই ছোট জায়গাগুলো কাঠের ঘুরতে। আসবাবপত্র হোক, বা আপনার একটা প্যালেসের উপরে হোক, সব জায়গায় এখানে ড্রাগন ছাড়া আমি এখানে আর কিছু দেখা যায় না।
এবং অনেক জায়গায় সিংহও দেখা গেছে, কিন্তু ড্রাগন সব জায়গায়। সুতরাং চায়না এই জন্য ড্রাগনের দেশ বললেই আমার কাছে মনে হয় যে ড্রাগন মানেই চায়না। এবং মিং রাজবংশের যে দ্বিতীয় রাজা ছিল তার নাম ছিল জুডি, এবং তার আদেশেই এই নিষিদ্ধ নগরীর কাজ শুরু হয় 1406 সালে, এবং 1406 সালে এবং পরপর 24 জন সম্রাট এই শহরে বসবাস করতেন। Orbitan city. There is also চীনের a small সেই pond, বিভিন্ন সমাধি lake, যখন and full of বিপ্লব হয়, fish. তখন চীনা শাসকরা এই রাজবংশ পরাজয় হয় এবং এই অরবিটান সিটি দখল করে নেয়। পরবর্তীতে এই শহর, এই অরবিটান সিটি এবং এই প্যালেস মিউজিয়াম জনসাধারণের জন্য মুক্ত করে দেয়, এবং দামে দামে মানুষ এই প্যালেস মিউজিয়াম তখন Seven number of forbidden প্যালেস city. মিউজিয়াম হিসেবে পরিচিত। The same pattern. Oh my God. সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেন, কিন্তু আপনি শুধুমাত্র বাইরের, ভিতরের যে প্যালেসগুলি সেটা শুধু আপনি দেখতে পারবেন। একের পর এক সাজানো প্যালেসগুলি একের ভিতরে এক সেগুলো দেখতে পারবেন, কিন্তু আপনি রুমের ভিতরে যাওয়ার আপনার কোনো স্কোপ নাই। অর্থাৎ 1000 রুম আপনি মাত্র গুটি কয়েক রুম দেখতে পারবেন। আমি জানি না এখনও কিন্তু সেটা রুমগুলো আটকানো, আপনি এইগুলো আর ওপেন হয় নাই। যেটা আমি দেখছি আপনার লাসাতে সেই পোটালা প্রাসাদের সেই 1000টি রুম, সেখানে কিন্তু ম্যাক্সিমাম রুমগুলো ক্লোজ করা, এবং এমনভাবে ক্লোজ করা সে বাইরের থেকেও কিছু দেখা যায় না। কিন্তু কয়েকটা রুম আমি লাসাতে দেখছি দালাই লামার, সেখানে এগুলাতে স্বর্ণ দিয়ে সমস্ত কিছু ভিতরে মোড়া। সুতরাং আমার মনে হয় যে প্রাসাদের ভিতরে শুধু স্বর্ণ, মণি, মুক্তা, অলংকার, এই প্রত্যেকটা রুমের ঠিকই একইভাবে আপনার এই যে প্যালেস মিউজিয়ামের যে রুমগুলা 10,000টি যে রুম, সেই রুমের ভিতরেও সেই তখনকার রাজাদের সমস্ত জিনিসপত্র, আফসাফ, সোনা দানা গয়না সবগুলা সেই রুমের ভিতরে আটকানো, যা আপনি বাইরের থেকে দেখার কোনো কিছু আপনি দেখাতে পারবেন না। মাত্র কয়েকটা রুম ওপেন আছে, যেমন রাজার যে প্রাসাদটা, যে রাজা যেখানে ঘুমাতেন, সোনার প্রাসাদটা, সেটি আপনার চারিদিকে গেট দিয়ে সেটি আপনি দেখতে পারবেন, সেখান থেকে ছবিও নিতে পারবেন। এর বাইরে আপনার কিছু দেখার নাই, শুধু প্রাসাদগুলা, প্যালেসগুলা সেটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন, এবং তাতেই আপনার পুরো দিন চলে যাবে। এবং আমিও তাই, যেহেতু আমার মে দিবসের বন্ধ এবং প্রচুর লোক, এটা আপনার কল্পনা করতে পারবেন না। সুতরাং সেই আমিও মোটামুটি আমার পক্ষে যত সম্ভব আমি ঘুরে ঘুরে দেখছি। আমার কাছে প্রাসাদের যে ভিতরের যে অংশগুলো, সমস্ত অংশগুলো লাল, এবং বাইরের যে জালনা, স্তম্ভ এবং দরজাগুলো ছিল হলুদ। পরে আমি একজনের সাথে আলাপ করে জানলাম যে লাল হলো ওদের কাছে হ্যাপিয়েস্ট, আনন্দময়ের প্রতীক, এবং চীনা জনগোষ্ঠী দৈনন্দিন জীবনে এই লাল রং ব্যবহার করেন, বিকজ ওরা মনে করে এটা হ্যাপিয়েস্ট এবং আনন্দের প্রতীক। এবং তাছাড়া হলুদ হলো সম্রাটের রাজকীয় বিশেষভাবে একটি প্রতীক। সম্রাটের রাজকীয় প্রতীক হলো হলুদ রং। সেজন্য ওরা হলুদ রং এবং লাল রঙের বাড়ি তৈরি করেন বর্তমান চীনারা। এই প্যালেস মিউজিয়ামটি বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, বিশ্বের অন্যতম কাঠের স্থাপত্যের সংগ্রহ হিসেবে বিবেচিত। রাজ পরিবার এবং অভিজাত পরিবার ব্যতীত এই প্রাসাদে কেউ প্রবেশ করতে পারত না, তাই একে ফরবিটেন বা নিষিদ্ধ নগরীও বলা হতো।
72 হেক্টরের উপর নির্মিত এই প্রাসাদগুলি, 1000টি প্রাসাদ 72 হেক্টরের উপর নির্মিত, বিস্তৃত অঞ্চল, স্থাপত্যের এক বিরল নিদর্শন এই ফরবিডেন সিটি। এই ফরবিডেন সিটির স্থাপত্য শৈলী চীনা জনগণের মনোভাব এবং তার কৌশলের এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন। তাই 1987 সালে ইউনেস্কো এটাকে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসাবে ডিক্লার দেন। তারপর থেকে এইটা বিশেষভাবে জনসাধারণের জন্য আরও উন্মুক্ত করা হয় এবং তারপর থেকেই সবচেয়ে বেশি ট্যুরিস্ট এই হেরিটেজ সাইটটি দেখার জন্য আসেন। বিশ্বের অন্যতম 5টি ভবনের মধ্যে অন্যতম একটি ভবন হয়ে ওঠেন এই ফরবিডেন সিটি বা প্যালেস মিউজিয়ামটি। বর্তমানে এটিকে চীনের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত করা হয়। 80 মিলিয়ন পর্যটক এখানে প্রতি বছর আসেন, যা পৃথিবীর একটি রেকর্ড। বিভিন্ন চীনা রাজবংশের রাজারা এখানে বসবাস করতেন, সেহেতু রাজপরিবারের বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। তাই একে আবার অন্যভাবেও ফরবিডেন সিটি বলা হতো, ইতিহাস থেকে যা জানা যায়। প্যালেসগুলির বিন্যাস, রং বিন্যাস, কাঠামোর দিক বিন্যাস সব কিছুই নিজস্ব একটি প্রতীকী হিসাবে বর্ণনা করা রয়েছে এবং আমার কাছে এর যে স্টাইলিস্ট, এর যে আর্কিটেকচারাল ডিজাইন, নিজস্ব যে প্রতীকী আমাকে অস্বাভাবিকভাবে মুগ্ধ করছে। যে মানুষের সেই সময়ের যে চিন্তা এই ধরনের প্যালেস তৈরি করার এবং একটা সিটি তৈরি করা এই প্যালেস দিয়ে এবং আমার কল্পনাকেও হার মানায়। এবং প্রত্যেকটা প্যালেসের সামনে বিরাট বিরাট হাতির প্রাচীন মূর্তি দেখতে পাই এবং হাতির মূর্তির ভিতরেও সাইডেও আবার ড্রাগনের ছবি। সে এক অদ্ভুত অবস্থা। আমি কিছুটা হাত দিয়ে আমি দেখছি কিছু শিয়াল দেওয়া আছে, হাতিটাকে যে বেঁধে রাখছে যাতে কেউ না নিতে পারে, শিয়াল দেওয়া আছে এবং আরও অনেক বিভিন্ন ধরনের জিনিস প্যালেসের সামনে সাজায় রাখা হয়েছে এবং এগুলো সবই সেই সময়ের। এই ধরনের চমৎকার ভবন বা প্যালেস দেখে আমি বিস্মিত যে এই ধরনের প্যালেস মিউজিয়াম হতে পারে পৃথিবীতে। এটাকে কিন্তু প্যালেস মিউজিয়াম বলা হয়। 1000টি প্যালেস এবং 10,000টি কক্ষ নিয়ে এই প্যালেস মিউজিয়াম এবং অ্যাজ এ হোল এটাকে তখনকার সময় ফরবিডেন সিটি বলা হতো, কারণ সাধারণদের জন্য এটা একদম একটা নিষিদ্ধ ছিল। অর্থাৎ আপনাকে সেই ওয়াল অথবা পরীক্ষা, আপনাকে এর ভিতরে কারা বাস করে কি করে আপনার জানার কোনো স্কোপ ছিল না। শুধুমাত্র স্পেশাল রাজারা এবং আভিজাত্য লোক ছাড়া এর ভিতরে কোনো প্রসিজার ছিল না। যাই হোক, এই ভবনগুলো যখন তৈরি হয়, এই প্যালেসগুলো যখন তৈরি হয়, তখন কিন্তু কোনো নেইল ব্যবহার করা হয় নাই। অর্থাৎ একটি কাঠের সাথে আরেকটি কাঠ জোড়া দিয়ে এই ঐতিহাসিক প্যালেসগুলা নির্মাণ করা হয়েছে। আপনি চিন্তা করতে পারেন 1000টি প্যালেস এবং প্রত্যেকটা দেখার মতো প্যালেস এবং সেগুলাতে কোনো নেইল ব্যবহার করা হয় নাই, কাঠের সাথে কাঠ জোড়া দিয়ে এইগুলা করা হয়েছে। এবং সেই কাঠগুলা ওখান থেকে 500 কিলোমিটার দূরে একটা হেভি জঙ্গলে এই কাঠগুলো তৈরি হতো এবং সেই কাঠ এনে এই প্যালেস তৈরি করা হয়েছে। এই এক অদ্ভুত চিন্তার অতীত। সুতরাং চায়না সম্পর্কে কিছু বলতে গেলে এগুলা আগে মাথা নত করে বলতে হয় এবং চীনা সংস্কৃতিতে শক্তি ও মহত্বের প্রতীক হলো ড্রাগন। সুতরাং জাস্ট একদম পিছনে ফরবিডেন সিটির পিছনে আমি, অথবা বলা যায় যে মিউজিয়াম অফ প্যালেসেস,
একদম পিছনে আমি বেরোয় আসছি, দেখেন লোকজনের অবস্থা দেখেন, ওরা সব বেরোয় আসছে, ওরা ওই মিউজিয়াম অফ প্যালেস দেখে বেরোয় আসছে।